বিসিবিতে যেভাবে অজয় হয়ে ওঠেন সভাপতি নাজমুল, ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চয়ই বাংলাদেশে এত বছরে সে হাঁপিয়ে উঠত। অনুনয় বিনয় করে বলতো, আপনাদের তীব্র ভালোবাসার উত্তাপে আমি জ্বলে পুড়ে ছাই হচ্ছে, দয়া করে আমাকে মুক্তি দিন। দর্শক, ক্রিকেটে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা, যারা দেশে ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও। এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবির সভাপতি নাজমুল হাসান নিজেও দেশান্তরিত হয়েছেন বলে খবর এসেছে। ভালোবাসার প্রতি যেন আরও এক রত্তি দায়বদ্ধতা নেই তার। অথচ নাজমুল হাসানের ভালোবাসার অন্যায্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এদেশে ক্রিকেটের যথেচ্ছা অপব্যবহার হয়েছে, দুর্নীতির আর স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা, ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান প্রথম বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। আইসিসির বাধ্যবাধকতার কারণে 2013 সালের অক্টোবরে সভাপতি হন। বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে এরপর আরও দুটি নির্বাচনে নির্বাচিত হয়ে এখনও নাজমুলই বিসিবির সভাপতি। অবশ্য বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাদের ভোটে সভাপতির নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষার। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল। বিসিবির পরিচালনা পরিষদে সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কখনো কেউ মাথায় নিতে পারেনি। আর এই একচ্ছত্র আধিপত্য পেলে যা হয়, নাজমুল তার অযাচিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে। একটা দেশের ক্রিকেটের শিকড় হলো ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল ও তার পরিষদ। নানান বিতর্ক লেপ্টে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান যে এখনও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে, তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরম্যান্স। আর ঢাকা লিগের কথা যদি বলি, সেটাকে বানিয়ে ফেলবে বিসিবির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার। দর্শক, 2014 সালের তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 1 লক্ষ টাকা থেকে 1 ক্লাবে 5 লক্ষ টাকা করে ঢাকা লিগের গোড়াটাই পচিয়ে ফেলা হয়। প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট খেলতে একাডেমি পর্যায়ে 50 থেকে 60টি দল, 1000 থেকে 1200 উঠতি ক্রিকেটার সুযোগ পেত প্রতিবার প্রথম সুফল লিঙ্গ দেখানোর জন্য। তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো, দেশে ক্রিকেটার সরবরাহ সারি স্বাস্থ্যবান থাকত। এক স্কুল ক্রিকেট ছাড়া এত নবীন ক্রিকেটারের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আগেও ছিল না, এখন তো নেই। এই দলগুলো ছেটে ফেলা আরও নিশ্চিত করতে এরপর নিয়ম আরও কড়া হলো। শর্ত দেওয়া হলো, সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাই অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমির দলের সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিদের 2টি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠেছে। তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। কখনো বা একটি আনুষ্ঠানিকতা রক্ষার ফাইনাল খেলে একাডেমিগুলোর প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক উঠতি ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য দেখার সুযোগ না পেয়ে অকালেই হারিয়ে যায়। প্রতি বছর নিজেদের 2টি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এই নীল নকশার উদ্দেশ্য ভোটের রাজনীতিতে গিয়ে থাকা। ভালোবাসার ক্রিকেটে জাকিয়ে বসতে হলে ভোটে জিততে হবে, আর ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার।
গঠনতন্ত্রের সর্বশেষ 2022 সালের সংশোধনী অনুযায়ী বিসিবির 189 কাউন্সিলের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন, বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোঠায়। নাজমুল হাসানের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেটে ছড়িয়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিষ বাষ্প, পাতানো ম্যাচের ভাইরাস। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুন না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা, ভালোবাসার ক্রিকেটে নিজেদের অজেয় রাখার ক্ষমতা।